হে গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমি কথা বলবো আবারও বার্সা ভার্সেস আপনাদের রিয়াল সোসিয়েদাদের যে ম্যাচটা ছিল লাস্ট নাইট, এটা নিয়ে। অ্যান্ড এটা দেখেন বার্সা কিন্তু 2-1 একটা জয় পাইছে। বাট বিষয়টা ম্যাচটা কতটুকু ভালো ছিল বা ম্যাচকে এখন পারফরমেন্স করছে, বা আমাদের যেটা বলা হচ্ছিল যে চ্যাম্পিয়ন্স লিগ যে স্পটটা আছে টপ 4, এটা নিয়ে ডাউট আসছিল, অনেকে ট্রোল করতেছিল, এটা নিয়ে একটু কথা বলতে চাই। তো আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে ফেলুন। দেখেন আমি যেটা খেয়াল করলাম যে মোর দেন 40 বা 50% আপনারা এখন সাবস্ক্রাইব করেনি, তো সাবস্ক্রাইব প্লিজ। তো প্রথমে আমি যেটা বলতে চাই যে গতকালের যে পারফরমেন্স বা লাইন আপে যদি আমি যেটা ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে যে রোল আরোহো আর অস্কার মিঙ্গুয়েটা একসাথে সেন্টার ব্যাকে পার্টনারশিপ করছে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল এবং পার্টনারশিপটা মোটামুটি ভালো ছিল মোটামুটি। এরপর যদি দেখেন যে ব্র্যাথওয়েট কিন্তু লেফট সাইডে খেলছে, তারপরে পেড্রি কিন্তু অনেকটা সেন্ট্রালে চলে আসছিলো বা রোটেশন দেখতেছিলাম অনেক বেশি। তো চলুন সব বিষয় নিয়ে আস্তে আস্তে কথা বলা যায়। তো প্রথমেই বলতে চাই যে আমাদের যে ব্যাকলাইন আরও আর অস্কার মিঙ্গুয়েটের যে পার্টনারশিপটা, দেখেন এই পার্টনারশিপ নিয়ে কিন্তু আমি যদি লাস্ট আমার কিছু ভিডিও দেখে থাকেন বা ফলো করে থাকেন, দেখবেন যে আমি কিন্তু এই পার্টনারশিপটার কথা বলতেছিলাম বারবার যে এইরকম একটা পার্টনারশিপ দেখতে চাই। কারণ দেখেন যে তারা কিন্তু বার্সা বি টিমে একসাথে খেলছে অনেক দিন। তো আর একটা বিষয় হচ্ছে যে যখন আপনি লং টাইম খেলেন তাদের মধ্যে কিন্তু কমিউনিকেশন বা টেলিপ্যাথিক যে কমিউনিকেশনগুলো হয় এগুলো কিন্তু অটোমেটিক হয়ে যায়। আপনি দেখেন যে আজকে কিন্তু তাদের যে আমাদের সেন্টার ব্যাকে যে পার্টনারশিপটা ছিল আমার মতে লংলেট আরোহ বা লংলেট পিকের থেকে বেটার ছিল। কারণ তারা কিন্তু তেমন কোনো মেজর কোনো মিস্টেক করেনি। অস্কার মিঙ্গুয়েটা কিন্তু একটা সিলি মিস্টেক করছিল, বাট সেটা কিন্তু সে পরে মানে পেড্রি যেটা ছিল এটা কিন্তু বাঁচাই দিচ্ছে। তো আমি যেটা বলতে চাই যে স্টিল অস্কার মিঙ্গুয়েটা বা আরোহর কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গা আছে। তারা কিন্তু এখনও তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই সিনিয়র লেভেলে, মাত্র কিন্তু স্টার্ট করছে। দেখেন আরোহ যে সে কিন্তু এই সিজনেই মাত্র সিনিয়র টিমে প্রমোশন পাইছে এবং অস্কার মিঙ্গুয়েটা কিন্তু স্টিল একটা বি টিমের প্লেয়ার এবং সে কিন্তু আমাদের জন্য সেটাকে সার্ভাইভ করতেছে বা সার্ভিস দিচ্ছে। তো আমি যেটা বলতে চাই ওভারঅল এই পার্টনারশিপটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আর আপনারা অবশ্যই আপনাদের পার্টনারশিপটা কেমন লাগছে এটা কমেন্ট বক্সে জানান। আমি চেষ্টা করব আরও বেশি আপনাদের কমেন্টে রিপ্লাই করার। তো দেখা যাক। এরপর যদি আমি কথা বলতে চাই যে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের পারফরমেন্স, দেখেন ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের যে বিষয়টা আছে যে সে কিন্তু খুব বেশি ভালো খেলছে। দেখেন ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের যে রোলটা ছিল এটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে রিসেন্টলি। দেখেন আগে যেটা ছিল সে কিন্তু ওই যে মিডফিল্ডে একদম ডিপে থাকতো, বা আপনি যে আমরা যে বলতে চাই যে হোল্ডিং যে মিডফিল্ডার ছিল সে কিন্তু সেটা ছিল। বাট এখন কিন্তু সেই পজিশনটা কিছুটা চেঞ্জ হচ্ছে। এখন দেখেন বুস্কেটস কিন্তু বিষয়টা হোল্ড করতেছে এবং ফ্র্যাঙ্কি কিন্তু হায়ার পিচে আরও হায়ার খেলছে। দ্যাট মিনস আমাদের যে সেন্টার ব্যাক দুটো আছে দেখেন অস্কার মিঙ্গুয়েটা আর আরও এদের উপরে থাকতেছে সার্জিও বুস্কেটস, তার উপরে দেখেন ফ্র্যাঙ্কি ডিয়ং থাকতেছে এক ধাপ উপরে, এবং তারপরে কিন্তু ফ্রন্ট লাইন বা আমাদের উইং ব্যাক যারা আছে তারা কিন্তু তার উপরে থাকতেছে। দ্যাট মিনস হোল্ডিং মিডফিল্ড এখন সার্জিও বুস্কেটস আমরা গতকালকে দেখছি, এবং ফ্র্যাঙ্কি কিন্তু অনেক হাইটস এবং ফ্র্যাঙ্কি ডিয়ং একটা গোলও করেছে। আপনি যদি দেখবেন যে ফ্র্যাঙ্কি ডিয়ং কিন্তু ওই বিহাইন্ড যে রানগুলো এগুলো দিচ্ছিল বা মোটামুটি একটা অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্টার মিডফিল্ডার যে রোলগুলো এগুলো কিন্তু প্লে করতেছিল। আর আমার মতে ফ্র্যাঙ্কি ডিয়ং লাস্ট দুইটা ম্যাচ দেখলে ফ্র্যাঙ্কি ডিয়ংকে কিন্তু তার আবারও বেস্ট শেপে আসতেছে বলা যায়। দেখেন তার কিন্তু আবারও সেই প্রমিসিং বা আমরা যে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের জন্য এত টাকা পে করছিলাম সেটা কিন্তু আসলে সে দেখানো শো করতেছে তার কোয়ালিটি বা সে কতটা ভালো বা তার কোয়ালিটি যেটা আছে এটা সে দেখানো শুরু করছে আমি বলতে পারি। আর আমি যেটা বলতে চাই এরপরে হচ্ছে যে পেড্রির পারফরমেন্স। দেখেন যে পেড্রি যে ছিল, দেখেন আমার মতে পেড্রিকে অনেকে কথা বলতেছিলেন ফিজিক্যাল স্ট্রং না বা দেন। আমি যেটা বলছি যে মিডফিল্ডে অবশ্যই পেড্রি খুবই বেশি সাকসেসফুল হতে পারে। কারণ দেখেন যে আমাদের যে মিডফিল্ডটা সেটা হচ্ছে যে বা বর্তমানে কথা বাদ দিয়ে আমরা বার্সার যে টিপিক্যাল যে লাইন আপ বা 4-3-3, এখানে দেখেন ক্রিয়েটিভ মিডফিল্ডার কিন্তু দুটো স্পেস আছে, একটা হোল্ডিং মিডফিল্ডার, দুটা ক্রিয়েটিভ মিডফিল্ডার। তো এখানে যদি আমি পেড্রি বা রিকি পুশকে রাখি, যেটা আমি বলতেছিলাম, এটা কিন্তু খুব ভালো একটা পার্টনারশিপ বা ভালো একটা মিডফিল্ড পাওয়া সম্ভব। আপনি দেখেন যে পেড্রির যে বল কন্ট্রোল বা যেভাবে ইন্টারসেপশন করে বা যে ট্যাকেলটা করতেছিল লাস্ট মিনিটে কিন্তু পেড্রি আমাদের বাঁচাই দিয়েছে। দেখেন আমরা লাস্ট মুহূর্তে যদি ওই গোলটা খেতাম তাহলে কিন্তু দেখেন ড্র হয়ে যেত 2-2। বাট পেড্রি কিন্তু অসাধারণ ভালো একটা ট্যাকেল করছিল এবং যেটা করতে গিয়ে কিন্তু সে নিজেকেও হার্ট করছে। তো যাই হোক, পেড্রির পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। আর আমার মতে আবারও সে যে স্টার্টিং লাইন আপ ডিজার্ভ করে এটা সে বোঝাচ্ছে। তো আরেকটা বিষয় হচ্ছে দেখেন পেড্রির মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তার পাসিংটা অনেক ভালো। আপনি দেখেন যে সে কিন্তু নট লাইক যে শুধু স্লাইড পাস দিবে বা মেসির সাথে তার যে টেলিপ্যাথিক একটা কমিউনিকেশন বা মেসির সাথে একটা 1-to-1 যে সিচুয়েশন এখানে পেড্রির খুবই ভালো। অ্যান্ড যে জিনিসটা খুব বেশি প্রমিসিং আমার মনে হয়। কারণ দেখেন আমাদের কি প্লেয়ার হচ্ছে মেসি এবং তার সাথে তার কমিউনিকেশন ভালো হবে মানে কিন্তু অবশ্যই ভালো কোনো পাস বা ভালো কোনো অপরচুনিটি ক্রিয়েট হবে। এরপর যদি আমি কথা বলি যে
অ্যান্টোয়ান গ্রিজম্যান। দেখেন অ্যান্টোয়ান গ্রিজম্যান কিন্তু কোথাও গেলে 3টা মেজর চান্স পাইছিল এবং 3টা থেকে স্কোর করা উচিত ছিল, বাট একটা দেখেন ফার্স্ট যে চান্সটা ছিল সেটা কিন্তু সে বার পোস্টে মারছে বা বারে মারছে এবং দেখেন সেটা কিন্তু সে গোলকিপারের সাথে অনেকটাই 1-on-1 সিচুয়েশন পড়ে গেছিলো এবং তাকে কিন্তু সে ড্রিবল পাস করে পারও হয়ে গেছিলো, বাট সে যখনই গোলকিপারকে ক্রস করে দেখেন অ্যাঙ্গেলটা একটু টাইট হয়ে গেছে। এখন ওইখানে তারপরেও কিন্তু গোলটা ফাঁকা ছিল, শুড হ্যাভ স্কোর, বাট যেটা হিটটা করে সেটা কিন্তু বারে গিয়ে লাগে। তো আসলে একটু আমি অ্যান্টোয়ান গ্রিজম্যানের ফিনিশিং ওই লেভেলে আর নাই আমরা যেটা আগে দেখতাম, বা যে অ্যান্টোয়ান গ্রিজম্যানকে আমরা চাইতাম ওইটা কিন্তু ওই লেভেলে এখন আর নাই। আশা করি তার সময় সাথে আরও ডেভেলপ হবে, দেখা যাক আগামী সিজনে যে ক্লাবে থাকে কিনা, এটাও কিন্তু অনেকে ডাউট আছে। তো তারপরে যে সুযোগটা ছিল দেখেন সেটা কিন্তু ট্যাপিনের একটা সুযোগ ছিল, অ্যান্ড এটা মাস্ট স্কোর করা হচ্ছিল। দেখেন সেটা কিন্তু তার পায়ের আসলে উরুর জায়গায় লাগছিল, উরুতে লাগছিল, যেখানে কিন্তু বলটা ঘুরে কিন্তু আবার গোলকিপারের কাছে যায়, কিন্তু আসলে ওই জায়গাটাতে কিন্তু মাস্ট স্কোর করার মতো একটা পজিশন ছিল। আর আপনি যদি ওই পজিশনটায় থাকেন আপনি অবশ্যই গোল করা উচিত ছিল, বাট সেটা কিন্তু করতে পারিনি। অ্যান্ড থার্ড যে অপরচুনিটি ছিল সেটা দেখেন যে একটা ভালো শট নিয়েছিল এবং গোলকিপার একটা ভালো একটা সেভ দিতে বলা যায়। তো ওভারঅল অ্যান্টোয়ান গ্রিজম্যানের যে পারফরমেন্সটা ছিল এটা আবারও কিন্তু হতাশাজনকই ছিল বলা যায়, কারণ দেখেন যে হ্যাঁ তার কিন্তু পারফরমেন্স বেটার হয়েছে আগের থেকে, বাট স্টিল কিন্তু হতাশাজনক। আমরা কিন্তু আরও বেশি এক্সপেক্ট করি তার থেকে, কারণ হচ্ছে যে অনেক কিন্তু 120 মিলিয়ন ইউরো কিন্তু তার জন্য পে করতে পারছিল না, অ্যান্ড তার কিন্তু ফিনিশিং লেভেলটা কিন্তু আমরা আরও বেশি ভালো চাই। এরপর যদি আমি মার্টিন ব্র্যাথওয়েটের কথা বলি, দেখেন মার্টিন ব্র্যাথওয়েট আমার মতে অ্যান্টোয়ান গ্রিজম্যানের জায়গায় যদি মার্টিন ব্র্যাথওয়েট থাকতো তাহলে কিন্তু ট্যাপিনের গোলটা হয়ে যেত, কারণ দেখেন মার্টিন ব্র্যাথওয়েট বা একজন নাম্বার 9 কিন্তু এইসব গোল করতে এক্সপার্ট, যত ধরনের ট্যাপিন আছে সে করে ফেলবে, এগুলো তার কাছে কোনো ব্যাপার না। তো মার্টিন ব্র্যাথওয়েট কিন্তু আমাদের সেন্টার পজিশন ছিল এখান থেকে সরে আসছে, অনেকটা লেফটে খেলতেছে এবং সে কিন্তু লেভান্তে কিছুটা লেফটে খেলছে, এই কারণে হয়তো বা কুমান চেষ্টা করতে থাকে লেফটে খেলানোর জন্য, কারণ সে কিন্তু যেটা বললাম যে লেভান্তে সে লেফটে খেলছে বা খেলে অভ্যস্ত ছিল। তো আমার মধ্যে সে লেফটে মোটামুটি ভালোই খেলতেছে বর্তমানে। আমি যদি ফিলিপে কোতিনোকে লেফটে রাখি তার থেকে বেটার খেলতেছে অ্যাটলিস্ট, কারণ দেখেন ফিলিপে কোতিনো লেফটে একদমই আমার মধ্যে একদমই শ্যুট করে না। তো এখানে যে মার্টিন ব্র্যাথওয়েট যে লেফটে যে সার্ভিস দিচ্ছে আমার কাছে ভালো লাগছে, বাট মার্টিন ব্র্যাথওয়েট যখনই লেফটে যায় তখন কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু তখন কোনো নাম্বার 9 থাকতেছে না, বা অ্যান্টোয়ান গ্রিজম্যান দেখেন অনেক রাইটে থাকতেছে, মেসি অনেক ডিপে থাকে। তো আসলে মাঝে মাঝে দেখেন যে ক্রসগুলো দিচ্ছে সেগুলো কিন্তু ট্যাপ ইন করা বা শট নেওয়ার মতো ডিবক্সের ভিতরে কোনো প্লেয়ারই থাকে না, কারণ হচ্ছে সেই মার্টিন ব্র্যাথওয়েট কিন্তু সেই প্লেয়ারটা যে ওই ডিবক্সের ওই পজিশনটায় থাকার কথা, বাট সেই কিন্তু লেফটে খেলার কারণে ওই পজিশনটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো মার্টিন ব্র্যাথওয়েট যদি লেফটে যায় অবশ্যই অ্যান্টোয়ান গ্রিজম্যানকে কিন্তু সেই সেন্টার ফরওয়ার্ড রোলটা নিতে হবে, কারণ দেখেন যদি সেন্টার ফরওয়ার্ড না থাকে সে ক্রসগুলো দিয়ে কী করবে, বা বক্সে যদি প্লেয়ার না থাকে তাহলে সেই বক্সগুলো দিয়ে সেই কিন্তু ক্রসগুলো দিয়ে কিন্তু কোনো লাভ হচ্ছে না। অ্যান্ড মার্টিন ব্র্যাথওয়েট কিন্তু একটা ভালো একটা সুযোগ পেয়েছিল, যে বলটা কিন্তু পেড প্রোভাইড করছিল, অ্যান্ড ফার্স্ট টাচটা কিন্তু খুব সুন্দর ছিল, বাট ফিনিশিংটা করতে পারেন, ফিনিশিং সে উপর দিয়ে মেরে দিছে। তো এই বিষয়টা কিন্তু আমরা এক্সপেক্ট করছিলাম ব্র্যাথওয়েটটা ফিনিশ করবে, বাট ওভারঅল আমি স্টিল মার্টিন ব্র্যাথওয়েটের জন্য কিন্তু আমরা এতটুকু এক্সপেক্ট করি নাই যেটা আমাদের কাছে বর্তমানে সে সার্ভিস দিচ্ছে, বা বর্তমানে তার যে পারফরমেন্স এতটুকু কিন্তু আমরা এক্সপেক্ট করি নি, বা আমরা কোনো ভাবিও নাই যে সে কিন্তু আমাদের জন্য স্টার্টিং লাইন আপে খেলবে, বাট সে কিন্তু খেলতেছে এবং তার পারফরমেন্স আমি ওভারঅল খুশি। দেখেন এর থেকে বেশি আমি এক্সপেক্ট করি না মার্টিন ব্র্যাথওয়েট থেকে, বা হয়তো সময় গেলে আরও বেশি ভালো করবে সে, বাট আমি বর্তমানে হ্যাপি তার পারফরমেন্সে। তারপরে যদি আমি ওভারঅল টিম নিয়ে কথা বলা যাক, দেখা যায় ফার্স্ট হাফে যদি আমি কথা বলি, দেখেন ফার্স্ট হাফে যে বিষয়টা ছিল, ফার্স্ট হাফে কিন্তু বার্সা অনেক বেশি প্রেস করছে, দেখেন একটা প্লেয়ারকে 3 জনও গিয়ে প্রেস করছে বল উইন করার জন্য, অ্যান্ড আমরা কিন্তু সেই হাঙ্গারটা দেখছি আবারও সেই আমি যেটা বলছি যে বর্তমান সিচুয়েশন এখানে আপনাকে প্রেস করতে হবে, প্রেস না করলে আপনি কখনো বল উইন করবেন না, ভালো পজিশনে বল পাবেন না। তো আমি যেটা বলছি যে ফার্স্ট হাফ স্পেশালি ফার্স্ট হাফ কিন্তু আমাদের খুবই বেশি ভালো লাগছিল, আমার মতে লাস্ট এক বছর মধ্যে সেরা ফার্স্ট হাফ ছিল আমাদের জন্য। দেখেন আমরা কিন্তু একটা গোল কনসিভও করি, তো এখানে যে গোলটা কনসিভ করি সেটা করার পরে কিন্তু আরও দেখেন আমরা কিন্তু গোল কনসিভ করার পর এমন হয় যে ডিমোরালাইজড হয়ে যায় বা ম্যাচটা হাল ছেড়ে যায়, এমন কোনো মেন্টালিটি গতকাল ছিল না। দেখেন আমরা যখন একটা গোল খেয়ে যাই তার কিন্তু 4 মিনিটের মধ্যেই জর্ডি আলবা অসম্ভব ভালো একটা গোল করছিল, সে কিন্তু তার রাইট ফুটে গোলটা করে, নর্মালি সে কিন্তু লেফট ফুটে শট নেয়, বাট তার রাইট ফুটে একটা কার্ল করে একটা শট নেয় এবং সেটা কিন্তু খুব সুন্দর একটা গোল ছিল। এবং যেটা বলবো যে এটা কিন্তু আমরা ফাইট ব্যাক করি, প্রেস করতেছিলাম, বল উইন করতেছিলাম, অ্যান্ড আমার কাছে ওভারঅল পাসিংগুলো ভালো ছিল, অপরচুনিটি ক্রিয়েট করতেছিলাম। তো আমার কাছে ফার্স্ট হাফটা খুবই ভালো লাগছিলো এবং আমি একটা পোস্টও করছিলাম স্যাটিসফাইড ফার্স্ট হাফ। এরপর যদি আমি
ডিয়ংয়ের গোলটা নিয়ে কথা বলি, দেখেন আবারও কিন্তু জর্ডি আলবা সেই অ্যাসিস্ট, জর্ডি আলবার লেফট থেকে যে বলটা দিছিল এবং সেটাকে কিন্তু একটা সুন্দর ট্যাপিং করছিলাম। আমি যেটা বলতেছিলাম যে দেখেন ফ্র্যাঙ্কি ডিয়ং কিন্তু হায়ার অফ দ্য পিচ খেলা শুরু করছে, দেখেন সে কিন্তু 6 ইয়ার্ড বক্স বা 12 ইয়ার্ড 18 ইয়ার্ড যে বক্সটা আছে এটার মধ্যে সে অনেক বেশি রান দিচ্ছে। তো আসলে সে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে কতকালে খেলে নাই, সে অনেকটা সেন্টার মিডফিল্ডার মতো খেলছে এবং সে কিন্তু এই ইম্পর্টেন্ট রানগুলো দিচ্ছিল। তো বিষয়টা ভালো না, যদি আমাদের বুস্কেট যদি কিন্তু বুস্কেট কিন্তু ওই রকম রান কখনো দেয় না। তো বুস্কেট যদি হোল্ডিং মিডফিল্ড কন্ট্রোল করতে পারে বা হোল্ডিং মিডফিল্ডে কিন্তু বুস্কেট খেলতে পারে, আমরা জানি সবাই। তো সে যদি এই পজিশনটায় খেলে আর ফ্র্যাঙ্কি যদি হায়ার অফ দ্য পিচ যারা খেলতেছে বা যে লেভেলের পারফরমেন্স আমাদের দিচ্ছে সেটা যদি দিতে পারে তাহলে বিষয়টা কিন্তু খারাপ হয় না। আর এরপর যদি সেকেন্ড হাফ নিয়ে কথা বলি, সেকেন্ড হাফে পুরো মেন্টালিটি চেঞ্জ করে ফেলছে কোচ, আই ডোন্ট নো হোয়াই। কারণ দেখেন আমরা বার্সেলোনা, কারণ বার্সেলোনা টিমের কাছে আমরা এটা এক্সপেক্ট করি না। কারণ দেখেন বার্সেলোনা 2-1 আগে আছে ঠিক আছে, বাট সেকেন্ড হাফে এসে পুরো কিন্তু ডিফেন্ড করার চেষ্টা করছে বার্সেলোনা। ওই রকম যে গোল করে স্কোর করার যে মেন্টালিটি ছিল এটা কিন্তু তেমন ছিল না। তাদের মেন প্রায়োরিটি যেটা ছিল সেটা হচ্ছে 2-1 যে গোলটা ছিল এটা ডিফেন্ড করা। বাট এই জিনিসটা আমি এক্সপেক্ট করি নাই বার্সার কাছে। কারণ দেখেন বার্সা কিন্তু লিগের টপ টিম বা 1-2-3 যে টপ টিম, কিন্তু তাদের কাছে কিন্তু এই জিনিসটা এক্সপেক্ট করা যায় না। দেখেন রিয়াল সোসিয়েদাদ, হ্যাঁ রিয়াল সোসিয়েদাদ কিন্তু এই সিজনে লিগ টপার আছে বা এখনও হয়তো আছে, তো তার কাছে কিন্তু হ্যাঁ তার সাথে ডিফেন্ড করা ঠিক আছে, বাট তার মানে এটা না যে আপনি যে সিট ব্যাক করে ডিফেন্ড করবেন। আমার কাছে সেকেন্ড হাফটা একটু হতাশাজনক ছিল, কারণ পুরাটাই ডিফেন্ড করছে। তাদের মেন্টালিটি এমন ছিল যে তারা অ্যাটাক করবে আমরা ডিফেন্ড করবো, তারা অ্যাটাক করবে আমরা ডিফেন্ড করবো, বাট এটা কিন্তু আমরা বার্সার কাছে নর্মালি দেখে থাকি না বা আমরা বার্সার কাছে এটা এক্সপেক্টও করি না। তো আমি চাচ্ছিলাম যে দেখেন যে রিদমে ম্যাচটা যাচ্ছিলো বা ফার্স্ট হাফ যেভাবে খেলছে এভাবে যদি খেলতাম তাহলে কিন্তু আমরা আরও বেশি গোল পেতাম, হয়তো আরও 2-1 গোল পেয়ে যেতাম, হয়তো রিয়াল সোসিয়েদাদ 8টা গোল করতো, বাট ডাজেন্ট ম্যাটার, কারণ আমরা আরও হয়তো 2টা গোল পেয়ে যেতাম। কারণ ফার্স্ট হাফে যেভাবে যাচ্ছিলো এখানে যদি আমরা খেলতাম অবশ্যই আমরা আরও বেশি গোল পেতাম, আরও বেশি মোমেন্টাম ক্রিয়েট হতো। এবং দেখেন ফার্স্ট হাফে রিদম দেখলেই বোঝা যাচ্ছিলো কিন্তু তারা গোল করবে, আর সেকেন্ড হাফ দেখেই মনে হচ্ছিল তারা সিট ব্যাক করছে বা ডিফেন্ড করার চেষ্টা করছে। যে বিষয়টা আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই। আমি এক্সপেক্ট করি তাদের আরও বেশি প্রেস করতে বা আরও বেশি, হ্যাঁ সেকেন্ড হাফে কিন্তু প্রেসিং অনেক বেশি কম ছিল, রিল্যাক্সে খেলছে আমার মনে হয়েছে, জাস্ট ডিফেন্ড দ্য বল এরকম মনে হয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমি এক্সপেক্ট করি না বার্সার কাছে। বা আপনাদের মতামত কি, স্পেশালি সেকেন্ড আপনি আপনাদের মতামত আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানান। অ্যান্ড থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড স্টে কানেক্টেড।